শুভ সন্ধ্যা, সুন্দর সন্ধ্যা। যথারীতি আমরা আজকে ছুটির দিনে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় যুক্ত হয়েছি। আপনারা আছেন আমাদের সাথে, আছে অতিথি এবং জুমে চলে আসবে আমাদের বন্ধুরা। আমি আরজুমান দ্বারা বকুল আরেকবার আপনাদেরকে সুন্দরতম স্বাগতম জানাচ্ছি আজকের সন্ধ্যায়। আজকের যে আড্ডার বিষয় সেটা একটু পরে বলছি, দারুণ রকম সবার পছন্দ হবে। তার আগে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে ফাল্গুনী নাজনীন টিনা, আসসালামু আলাইকুম, ম্যানেজিং ডিরেক্টর ফেওটেক্স। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো। আমার তো এমনিতেই ভালো থাকা হয়, তারপরও লেডিস ক্লাব আড্ডায় যখন আসি তখন মনে হয় যে একেবারে মানে প্রাণের পরতে পরতে আনন্দ ভালোবাসা নিয়ে তারপরে বাসায় ফিরি। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমার বাদিকে আছে জেবুন্নেসা বাহার বেলি, স্বত্বাধিকারী জেবুন্স একাডেমি। কেমন আছে? ভালো আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর লেডিস ক্লাবের এই প্রোগ্রামে আসতে পেরে আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং আই এম সো হ্যাপি যে আমি আজকে কিছু মনের কথা আমার অন্যান্য আমাদের দেশে যে উইমেনরা আছেন আরও কানেক্টেড হবেন, আমরা যারা আছি সবার সঙ্গে আমি শেয়ার করতে পারছি। এই জন্য আমি সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে এবং বকুল আপুকে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। এই আড্ডাটার মজা হলো যে সাথে তো দর্শকরা আছে, আবার জুমে যুক্ত হবে এবং এরপরে যারা এই সময়ে দেখতে পারবে না কোনো কারণে, হয়তো বা বিদ্যুৎ থাকবে না, হয়তো বা ইন্টারনেট থাকবে না, অথবা কাজে ব্যস্ত থাকবে, মজার ব্যাপার হলো তারাও কিন্তু সময় মতো এটা নেক্সাস টিপি লেডিস ক্লাব যে আড্ডার পেজটা আছে সেখানে গিয়ে দেখে নেবে। তো তার মানে আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি না যে এই অনুষ্ঠান শেষ আমরা বাড়ি চলে গেলাম, হারিয়ে গেলাম, তা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে আমি একটু প্রথমেই জিজ্ঞেস করি ফাল্গুনীকে, যদিও এখন বর্ষাকাল প্রকৃতিতে, কিন্তু ফাল্গুনীকে দেখে মনে হচ্ছে যে আমরা সেই ফুল ফোটা ফাল্গুনে চলে গেছি। আচ্ছা, ফেবটেক্সটা কি? এটা একটা বাইং হাউস। আচ্ছা আচ্ছা, এটা আমার অফিস উত্তরাতে, বাট আমার হেড অফিস টরন্টোতে, কানাডাতে। বাহ, দারুণ ব্যাপার, একেবারে আন্তর্জাতিক। হ্যাঁ, এখান থেকে ওখানে পুরো প্রাণের টান। এটা এর মাধ্যমে আপনি আসলে কি করতে চান? আমি এর মাধ্যমে তো আপনি যদি ফিউচার প্ল্যান বলেন তাহলে এক্স্যাক্টলি আমি মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি চাই যে আমার ফ্যাবটেক্সে অথবা আমার কারখানাতে বাংলাদেশের মেয়েরা কাজ করুক, নারীরা কাজ করুক, নারীদের কাজ করার জায়গাটা আমি বাড়াতে চাই। আর আমি চাই না শুধু বাংলাদেশের মেয়েরা বাংলাদেশে সীমাবদ্ধ থাকুক, তারা আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ডের সব জায়গায় থাকুক, পৌঁছে যাক। একদম একদম। তার মানে এটা একটা জীবনের ধর্মকে নিজের মতো করে গড়ে নেওয়া, তাই তো? জি জি জি, একদম। বাহ, খুব সুন্দর। আর জেবুন্নেসা যে জেবুন্স একাডেমি, সেটা এটা আমার একটা কোচিং সেন্টার। আমি ইংলিশ মিডিয়াম একটা সিনিয়র টিচার একটা স্কুলে, তো ওখান থেকে আমি আসলে কোচিং সেন্টারটা স্টার্ট করি, যেটা হচ্ছে এখানে শুধু ও লেভেল, এ লেভেল অ্যান্ড আইবি কারিকুলামের স্টুডেন্টরা আসছে। ক্যামব্রিজ অ্যান্ড এডেক্সেল বোথ আর অ্যাভেলেবল। বাহ, তার মানে আমরা কিন্তু জীবনের সাথেই আছি। তাই আজকের যে বিষয় আমি বলেই ফেলি, সেটা হলো জীবনের স্বাদ নিন। জীবন তো জীবনের মতো বয়ে যাবে। হয়তো কেউ বলতে পারে যে স্বাদ নেওয়াটা আবার নতুন করে কি, এটি কি খাবার? তো আমরা এই বিষয়ে আমাদের দুজন অতিথি ফাল্গুনী এবং বেলি, একজন তো ঋতুতেই ফুল এনে দেয়, আরেকজন হলো বেলি ফুল সারা বছরই এখন প্রায় ফোটে। তো জীবনের স্বাদ নিন, কীভাবে এটাকে যুগোপযোগী, সময় উপযোগী এবং এখনই কররে, কারণ আগামীকাল কি হবে আমরা কেউ জানি না। তো আজকের আড্ডার বিষয়ে আবার বলে নিচ্ছি, জীবনের স্বাদ নিন, এবং ফিরে যাচ্ছি ফাল্গুনীর কাছে। জীবনের স্বাদ নিন, জীবন বলতে তো আমরা মোটামুটি সবাই জানি। তো এই যে আমরা স্বাদ নিতে বলছি সবাইকে, এই ব্যাপারে ফাল্গুনীর কি মনে হয়? আমার কাছে জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল, নিঃসন্দেহে জীবন অনেক সুন্দর। আর স্বাদ নেওয়ার ব্যাপারটা হচ্ছে বেঁচে থাকাটা সুন্দর, সুস্থভাবে, আনন্দ নিজেকে দিয়ে আরেকজনকে দিয়ে আসলে সুস্থ রাখাটাও কিন্তু জীবনের একটা স্বাদ হওয়া অনেক উচিত। বড় ব্যাপার। হ্যাঁ, তো আমার কাছে জীবনের স্বাদ এটাই। এবং আমার মনে হয় যে আমরা আসলে দুনিয়াতে এসেছি শুধুমাত্র নিজের জন্য করার জন্য না,
আমাদের সবার জন্য করতে হবে, ফ্যামিলি, আমাদের প্রতিবেশী। আমার কাছে মনে হয় কাজ করাটা, অন্যর জন্য কাজ করাটা, অন্যর জন্য উপকার করাটা, এটা জীবনের সব থেকে বড় স্বাদ। মানে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম, মানে জি, জি, জি। আপনাদের সময় ছিল কি না, সেটা হলো পুষ্প আপনার তরে ফোটে না। জি, জি, এটা আমিও পেয়েছি। তো এই কথাটাই বলছে না যে জি, জি। ফুলের জীবন আছে, সে বিলিয়ে দিয়ে তারপর ঝরে যায়, তাহলে মানুষ কেন নয়, মানুষ কেন শুধু নিজের কথা ভাববে? জি। বাহ, খুব সুন্দর। হয়তো এই জায়গা থেকেই জানা হয়ে গেল যে ফেপটেক্স আসলে নারীদের জীবনের স্বাদ নতুন করে দেবার চেষ্টা করে। জি, জি, খুব একদম, ভালো, খুব একদম। ভালো। আর বেলির কি মনে হয় জীবনের স্বাদ নিন, মানে বেলি কিভাবে এই স্বাদটা গ্রহণ করে? আমার কাছে মনে হয় জীবন হচ্ছে একটা বহমান নদীর মতো, আর এই নদীটা চলতেই থাকবে। এটা একটা নিজস্ব গতি আছে, নিজস্ব গতিতেই চলবে। জীবনের গতিটাকে আমরা চাইলেই চেঞ্জ করে ফেলতে পারি না, জীবন তার গতিতে চলতে থাকবে। এবং প্রত্যেকটা মুহূর্তকে ফিল করা, এবং খুব ভালোভাবে ফিল করা, যাতে আমি আমার লাইফে দুঃখ আসবে, কষ্ট আসবে, এর মধ্যেও ওইটাকে আমি কীভাবে কারেকশান করে বা আমার লাইফের ওই দুঃখটাকে চেঞ্জ করে, হয়তো দুঃখের জায়গাটাকে আমি কষ্টটাকে রিমুভ করে লাইফটাকে সুন্দরভাবে এনজয় করে নেওয়া। শুধু নট অনলি যে এনজয় ফিল করে যাওয়া, যে এই লাইফে আমি যাতে কিছু করে যেতে পারি। এই যে প্রত্যেকটা মোমেন্ট আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, দিস আর ভেরি এক্সপেন্সিভ। এটা আর কখনো ব্যাক করবে না আমার লাইফে। আমি যখন শৈশবে আছি, আমার শৈশব কিন্তু আর কখনো ফিরে আসবে না। তো ওই শৈশবের টাইমটা যাতে আমি ওই সময়টাতেই খুব ভালোভাবে পার করে যেতে পারি, ওই জন্য চেষ্টাটা থাকা উচিত। এবং এটাই হচ্ছে মনে হয় আমার ওই মোমেন্টটাকে ফিল করা, এটাই আমার জীবনের স্বাদ। কারণ প্রত্যেকটা মোমেন্টকে আমি ফিল করে যেতে চাই। এটা তো নিজের, যেমন ফাল্গুনী বললেন যে শুধু নিজের না, জন্য। নিজের জন্য না, মানে শুধু নিজের জন্য করলে হবে না। যেমন আমি তো একা আসলে কেউই বাঁচতে পারে না। আমার সারাউন্ডিংসে অনেক মানুষ থাকবে, আমার ফ্যামিলি থাকবে, আমার সোসাইটি থাকবে, আমার চারপাশে অনেক মানুষ আছেন, আত্মীয়-স্বজন, নেইবার। তো সবার জন্যই, সবাইকে নিয়েই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপলব্ধি করা, সুন্দরভাবে ওই সময়গুলোকে কাটিয়ে যাওয়া। এবং সবার জন্য আমরা যাতে একজন আরেকজনকে হেল্প করতে পারি, ওই সময়গুলোকে যাতে আমরা ফিল করতে পারি। হয়তো আমি আজকে এখন এই মুহূর্তটাতে ভালো আছি, আমার নেইবার, যেমন আমি আসার সময় দেখলাম ওখানে আমার এরিয়াতে একটা মানুষ মারা গিয়েছে, ওনার জানাজা হচ্ছে। তো আমি হয়তো যাওয়ার পরে আমি কি করতে পারি, অ্যাজ এ নেইবার আমি তাদের সঙ্গে জানতে পারি কে মারা গিয়েছেন, কি হয়েছে, তাদের ফ্যামিলির জন্য যদি কিছু করার থাকে অ্যাটলিস্ট একটু সান্ত্বনা। তো এই যে জিনিসগুলো, প্রত্যেকটা মোমেন্টটাকে ফিল করে যাওয়া, প্রত্যেকটা মোমেন্টটাকে কাজে লাগানো, প্রত্যেকটা মোমেন্টকে স্টে করা, এটাই হচ্ছে জীবনের স্বাদ। একদম। আর আমার যেটা মনে হয়, যেটা ছোটবেলায় আর কি, হ্যাঁ, এই চকলেট খেতাম না আমরা, তো চকলেট কেউ কোনো বাচ্চারা কিন্তু কামড়ে শেষ করে ফেলে খেয়ে, তারপরে সবাই বলে আরেকটা দাও, আরেকটা দাও, আমাকে আরেকটা দাও। কিন্তু যে চকলেট চুষে খায় তার কিন্তু অনেকক্ষণ সময় লাগে, এবং এটাকে সে সুন্দর করে উপভোগ করে তারপরে শেষ করে, তখন কিন্তু তার জীবনের পরিপূর্ণতা মেলে। তো আমরা এই যে জীবনে যে আমার এটা না, এটা পেতে হবে, ওর আছে আমারও পেতে হবে, দ্রুত এটা করতে হবে, দ্রুত ওখানে যেতে হবে, দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে, তো এতে করে কি মনে হয় না যে জীবনের স্বাদ গ্রহণ কিছুটা ব্যাহত হচ্ছে? আমার মনে হয় হ্যাঁ, সেটা হচ্ছে, আমি মনে করি জীবনটা আসলে প্রতিযোগিতা না। মানে হ্যাঁ, আমরা আমরা অবশ্যই একটা কম্পিটিশনে থাকবো, সেটা অফকোর্স ভালো কিছুর কম্পিটিশন। একদম। সে কাউকে দান করছে, আমি একটু বেশি করি, অথবা পাশের দেশ তার দেশে ময়লা ফেলছে না রাস্তায়, নোংরা করছে না, আমি চাই যে ভালো জিনিসের কম্পিটিশন থাক। কিন্তু আপনি যদি পার্সোনালি জীবনকে নিয়ে বলেন, তাহলে তো আমি বলবো যে আপনি হয়তো চান আমরা আমাদের শৈশবে ফিরে যাই, জীবনটা ওখানে আটকিয়ে থাক, আমার মা যেমন কবিতা পড়ে আমাদেরকে ঘুম পাড়াতো, এই ব্যাপারগুলো থাক। জীবনটা আসলে আমার মনে হয় ভালো কিছুর প্রতিযোগিতা থাকা উচিত, কম্পিটিশনটা। বাট জীবনে ব্যক্তিগত জীবন, যদি আপনি বলেন যে আমি ফাল্গুনী, আমার জীবনটা কি ওই মানে তাড়াহুড়া করে বেড়ে ওঠার প্রতিযোগিতা চাচ্ছি কিনা, না, আমি একদমই চাইনি। বরং আমার মনে হয় আমি ছোট হয়ে যাই, আবার ছোট হয়ে যাই আগের মতো। বাহ, অসাধারণ। এই যে আসলে ছোটবেলাটা কেমন ছিল, ছোটবেলাটা কিন্তু আমাদের মানে ধীরে বহে। কেন ধীরে বহে বলি, কারণ এটা হলো মায়ের যত্ন, বাবার যত্ন, তারপরে
খালা ফুপু সংসারে যারা আছে, তারপরে প্রতিবেশী যারা আছে, সবাই কিন্তু একটা শিশুকে এত বেশি দিতে থাকে, হ্যাঁ, তখন হয় কি যে আমরা অনেক কিছু কুড়াতে গেলে কিন্তু আমাদের আঁচলে ধরে না। তো ওই বাচ্চাদের তখন কিন্তু ওদের অনেক বেশি আদর প্রাপ্তি হয়ে যায়, যখন ওদের কিন্তু ভেতরে ধরে না, কিছু কিন্তু রয়ে যায়। ওই যে আমরা কিছু রেখে আসি ছোটবেলায়, ফাল্গুনী বলল যে ফিরে যেতে ইচ্ছে করে। আমরা কিন্তু ছোটবেলায় আমাদের শৈশবের অনেক সৌরভ, অনেক সম্পদ কিন্তু ফেলে রেখে এসেছি, নিতে পারিনি, আমাদের 2 হাত অত বড় ছিল না, যার জন্য মানুষ কিন্তু বারবার যদি বলা হয় যে কোথায় ফিরতে চায়, সে কিন্তু শৈশবে ফিরতে চায়। তো আর এই যে জীবনের স্বাদ নিন, উনি যেভাবে বললেন যে হ্যাঁ আমরা অন্য প্রতিযোগিতা করব, ভালো কাজের প্রতিযোগিতা করব, কিন্তু ব্যক্তি জীবনকে একজনকে পিছনে ফেলে আরেকজন এগিয়ে যাব, ওটা আমরা চাইবো না। এর সাথে মানে বেলি কতটা একমত? আমি এখানে 100% একমত। আর আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি আমাদের জীবন থেকে হিংসা, তারপরে হচ্ছে হিংসাটাকে সবার আগে, হিংসাটাকে যদি বাদ দিয়ে ফেলি, তাহলে জীবনটা খুব সুন্দর, সহজ হয়ে যায়, সুখের, তাই না? আমাদের কোনো আসলে ফিলিংস এরকম থাকে না যে না এটা আমার আছে ওটা ওর নাই, ওর আছে আমার নাই, এই যে ব্যাপারটা মনে হয় আমাদের, এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর আমার কাছে মনে হয় যে হিংসা, অহংকার, মিথ্যা, এই 3টা জিনিসকে যদি জীবন থেকে রিমুভ করে দেওয়া যায়, তাহলে মনে হয় জীবনটা, এখানে জীবনের স্বাদটা আমরা খুঁজে পাবো। তখন মনে হবে না যে আমি তো আসলে এটা পাইনি, বা আমি আজকে স্ট্যাটাসে আছি, হয়তো আমি ওই স্ট্যাটাসটাতে যেতে পারছি না, আমি যে স্ট্যাটাসে যখন যেভাবে আছি ওই অবস্থাতেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই জন্য এই কথার পরিপ্রেক্ষিতে আমার রবীন্দ্রনাথের একটা গানের লাইন মনে পড়ে গেল যে আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার ঝোঁকে। তো কি নেই ভাবতে ভাবতে যা ছিল তাও চলে গেছে। তো মানব জীবনে যদি স্বাদ নিতে হয়, জীবনের স্বাদ নিতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এক ঋতু থেকে আরেক ঋতু পর্যন্ত, তাহলে আমার মনে হয় প্রতিটা সময়কে এত মানে বিলীন করে দিয়ে, নিজেকে বিলীন করে দিয়ে তারপরে উপভোগ করতে হবে, তবেই হয়তো জীবনের স্বাদ পরিপূর্ণ হবে। আচ্ছা, বেলির এক মানে আকাশ দেখেছে কবে, শেষ কবে? ইয়েস্টারডে, কবে? কালকে। ওহ বাহ, গতকাল। তার মানে মেঘলা ছিল আকাশ, আমার বেডরুমের উইন্ডো থেকে আকাশটা পুরোটাই দেখা যায়। তবে সামটাইমস এটা করি, যখন ফ্রি টাইম থাকে বা ইয়ে থাকে, বসে বসে আকাশ দেখি। কখনো ছাদে চলে যাই, তখন দেখি। তো দেখা যায় কালকে যেমন আমার একটা টাইমে হঠাৎ খেয়াল করলাম আকাশটা মেঘলা, যখন মেঘলা আকাশ থাকে ওটা কিন্তু আরেক রকম সুন্দর, অন্যরকম। আচ্ছা, এই প্রসঙ্গে ফাল্গুনির কাছে আসবো, তার আগে একটু বিরতি নিয়ে নিই, বিরতি থেকে ফিরে এসে জীবনের স্বাদ নিন। এই স্বাদ জীবন আছে যতক্ষণ, ততক্ষণই পাওয়া যাবে, এরপরে আর পাওয়া যাবে না। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতি শেষে, আড্ডা চলছিল জীবনের স্বাদ নিন এই বিষয়ে। আমরা ছিলাম বেলির কাছে। বেলি গতকালই আকাশ দেখেছে, মেঘলা আকাশ দেখেছে, এবং সেই বর্ণনায় যারা শুনছিলে সামনে, তারা নিশ্চয়ই চোখ বন্ধ করে সেই দৃশ্যটা দেখতে পেয়েছো। এখন বেলির কাছ থেকে ফাল্গুনির কাছে আসছি, যে আকাশ নিয়ে ফাল্গুনির ভাবনা কি? আপু, আমি সেটা বলবো যে অতীতে আমি তো আকাশকন্যা ছিলাম, কারণ আই ওয়াজ ইন ক্রু, ক্যাবিন ক্রু, এয়ারক্রাফট ক্রু ছিলাম। আচ্ছা, বাহ। সো আমি আসলে আকাশকন্যা, 9 বছর পর্যন্ত আমি আকাশকন্যা ছিলাম। আকাশের সাথে আমার সম্পর্ক আপু অনেক গভীর, অসাধারণ। হ্যাঁ, যে আমরা তো পাখি উড়ে যায়, পাখি উড়া দেখে অনেক বাচ্চারা উড়তে চায়, সেই ওড়াটাই শেষ পর্যন্ত মানে যান্ত্রিক ওড়া হয় যদিও। তো সেখানে ফাল্গুনি আরো একটু শুনি তো, ভালো লাগছে। সেটা হচ্ছে আকাশ, আমরা তো 30,000 ফিট, ইভেন 60,000 ফিট, 1 লাখ পর্যন্ত ওঠা হয়েছে। তো আমাদের তো অনেক কাজ থাকে, মানে এয়ারক্রাফটে কেবিনে তো অনেক কাজ থাকে। তো আমার যখন কাজ শেষ হয়ে যেত, ছুটি হাঁটাহাঁটি, হ্যাঁ, তো আমাদের যখন হচ্ছে ব্রেক টাইমটা থাকে, আমি ওই জাম্প সিটটাতে বসে শুধুমাত্র আকাশ দেখতাম। আমি চিন্তা করতাম কি যে ঠিক কতটুকু দূরে গেলে প্লেনটা একদম আকাশের শেষ সীমানে চলে যেতে পারবে। হ্যাঁ, কারণ ওটা তো পড়তে উঠে বারবার বলতে থাকে আর হচ্ছে যে এখন এত ফিট উঠলো, এত ফিট উঠলো। তো আসলে আকাশ এত বড়, এত বিশাল আকাশের, মানে আমার মনে হয় যে
গভীরতা বা এটার বড়ত্বের কোনো ব্যাপ্তি, সীমা নেই। হ্যাঁ। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু কবিরা লেখকরা লিখে গেছেন যে আকাশের মতো মন উদার, হোক, হ্যাঁ। উদার হোক। তো আকাশ এই আজকেও দেখা হয়েছে। আমি সুইমিং করি, সো আমি যে জায়গাটাতে সুইমিং করি ওইখানেও আকাশ একদম ওপেন, তো সো ওইটা দেখা হয়। আমার একটা ওপেন গার্ডেন আছে, সেটাও আকাশের নিচে। বাহ। এবং আপু আমি আকাশ ভালোবাসি। একদম একদম। আকাশ তো ছাদ, পৃথিবীর ছাদ যদি বলা হয় তাহলে আকাশ। সেই এক আকাশের নিচে আমরা সকল ধর্ম বর্ণের, সকল জাতি গোত্রের মানুষ কিন্তু বসবাস করছি। এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। জি, একদম। আর যেটা বলতে চাচ্ছিলাম এই আকাশের পাশাপাশি, যে একটা সময় আমরা যারা বিশেষ করে গ্রামে জন্মেছি, তাই না? জি, জি, জি। আমার মনে হয় যে তোমাদের গ্রামের সাথে আমি একদম ছোট একটা গ্রাম বেলি থেকে কি এসেছি। শহরে জন্মেছে আমার নাকি? জন্ম গ্রামেই মুন্সিগঞ্জ, সিরাজদিখানে। ও আচ্ছা আচ্ছা, ওখান অনেক থেকে সুন্দর ওখানে আমার গ্রাম। নানু বাড়ি। ওখানে জন্ম হওয়ার পরে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা, আমি মুন্সিগঞ্জে ছিলাম, শেষদিখান গিয়েছি। সিরাজদিখানে মানে গ্রাম মানে কিন্তু খুব একটা নেই, ব্যতিক্রম নেই কিন্তু। একদম না। গ্রামগুলো একই রকম। ছোটবেলায় ছবি আঁকতাম না আমরা, জি। যে একটা নদীর খড়ের পাড়ে। গাদা থাকবে ঘরের পাশে এবং কলা গাছের ডাল, সেখানে পাতাগুলো দুলে থাকবে। তো ওরকমই তো আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি তাদের কিন্তু পাখি ঢাকা ভোর থাকতো। জি, একদম। ভোরটা কিন্তু পাখির গানের সুরে আমাদের জাগতো। এবং আমার যেটা মনে হয় যে প্রতি ঋতুতে একটা আলাদা আলাদা গন্ধ আছে, তাই না? জীবনেরও কিন্তু প্রতিটা বয়সের এক একটা নতুন নতুন স্বাদ আছে। শিশুকালের একরকম জীবন গ্রহণ, শৈশবে, কৈশোরে, তারপরে যৌবনে, বার্ধক্যে। তো এই যে আমার মানে বলতেই কেমন যেন একটা অদ্ভুত শিহরণ হচ্ছে শরীরের মধ্যে, যে চলে যাব এখন আমার যে বয়স, সেই সময় না, কিন্তু একদম না আপু, আপনি একদমই এখনো অনেক সুন্দর আছেন এবং আপনাকে দেখে শেষের দিকে আপনি আরো অনেক তারপরও অনেক দিন থাকেন, আমরা চাই। আমি বাঁচতে চাই সত্যি, ইনশাআল্লাহ, পৃথিবীটাকে ইনশাআল্লাহ। আমি আরো সুন্দর করে দেখতে চাই। তো এই এই জীবনের মানে আমরা যে সবাই রান্না খাওয়া ইত্যাদির মধ্যেই ব্যস্ত থাকি, আর ইদানিংকালে হয়েছে বাচ্চাদের শুধু বই পড়ো, ভালো রেজাল্ট করো। এর বাইরে যে জীবনের স্বাদ, এই যে প্রকৃতির মধ্যে, ঋতুর মধ্যে, তারপরে সকাল থেকে সন্ধ্যা অবধি আকাশের যে রং পরিবর্তন হয়, এই ব্যাপারে বেলি তার মানে সন্তানদের বা যাদেরকে কোচিং করায় এবং আজকে যারা শুনছে তাদেরকে কি বলতে চাই? আমি আমার সব বাচ্চাদেরকে সাজেস্ট করি সবসময় যে তোমরা ঘুম থেকে ওঠার সময়টা অনেক আর্লি করো, একদম ভোরে ঘুম থেকে ওঠো। কারণ ওই সময়টার যে এয়ার ফ্রেশ একটা এয়ার, ওটা কিন্তু দ্য হোল ডেতে আমরা পাই না। একদম, আমি গ্রামে শুনেছি এই কথাটা, যে সকালবেলার হাওয়া অনেক রোগের দাওয়া। হ্যাঁ, এটা কিন্তু ইমিউনিটি সিস্টেমকে আমাদের স্ট্রং করে। এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম বাচ্চারা এখন পাচ্ছে না। আমি যেমন আমার বাচ্চাকে সকালেই ঘুম থেকে উঠাই, আমি যেমন ওকে ভোর 6টায় ঘুম থেকে উঠিয়ে দিই, ও ভোর 6টায় ঘুম থেকে উঠে যায়। তো এই অভ্যাসটা আমার মনে হয় সব বাচ্চাদের মধ্যেই গড়ে তোলা উচিত। ওরা আমাদের এখনকার বাচ্চারা যেটা করে, ওরা অনেক লেট নাইট, এখন পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা বলবে আমার রাতে ছাড়া পড়া হয় না, অনেক লেট নাইট করে ওরা পড়ছে, হয়তো 1টা 2টা, কেউ কেউ হয়তো সারা রাত সজাগ রেখে পড়ছে। বাট তাতে কি হচ্ছে, পরদিন ভোরে ঘুম থেকে উঠতে পারছে না, অনেকে স্কুল মিস করে ফেলে, অনেক বাচ্চারা কিন্তু তখন প্রপার স্লিপিংটাও হচ্ছে না, তখন দেখা যায় কি বাচ্চারা সিক হয়ে যায়। আর নেচার বলতে যদি আমি বলি, আমার মনে হয় এখন অনেক বাচ্চারাই বলতে পারবে না আমাদের দেশে ঋতু কয়টা। বর্ষাকালে কেমন হয় আমার দেশ, শরৎকালে কেমন হয়, শরতের শিউলি ওরা দেখেছে কিনা। আমার মনে হয় 100টা স্টুডেন্ট কাজ করলে আমি 10টা স্টুডেন্ট পাবো কিনা যে ওরা শরতের শিউলিটা কুড়িয়েছে। কুড়ানো তো দূরে থাক, দূর থেকে ওরা দেখেছে চিনবেও কি? না, হয়তো চিনবেও না, কিন্তু এটা আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ প্যারেন্টস, অ্যাজ টিচার, অ্যাজ রিলেটিভ, বাচ্চাগুলোকে চেনানো। একটু নেচার, এখন দেখবেন আপনি বাচ্চাদেরকে একটু আমরা কোথাও আউটিংয়ে নিয়ে গেলাম, কোথায় নিয়ে যাচ্ছি, রেস্টুরেন্ট অথবা ইনডোর কোনো গেমস আছে ওইসব জায়গাগুলোতে। কেন আমরা একটু মুক্ত জায়গাতে নিচ্ছে না, একটা ফিল্ডে নিচ্ছে না? কেন বাচ্চাকে একটু ভিলেজের দিকে নিয়ে যাচ্ছে না? ওখানে নিয়ে গেলে কিন্তু ভিলেজে গেলে বাচ্চারা মাটির সাথে মিশে যায়। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে, এটা কিন্তু বাইরের কান্ট্রিগুলোতেও করা হয়, বাচ্চাদেরকে একদম মানে সয়েলের সঙ্গে ইন্টারাক্ট করায়, যাতে ওখান থেকে ওরা স্ট্রেংথটা গেট করতে পারে। তো ওই জন্য বাচ্চাদেরকে তো মাটির সাথে ছেড়ে দিতে হবে। ছোট বাচ্চাদেরকে আপনি দেখবেন বাইরে যে বাচ্চাগুলো থাকে না, আমরা মনে করি যে ও আচ্ছা ওই বাচ্চাগুলো এভাবে মাটি দিয়ে খেলছে, কিন্তু ওদের ইমিউনিটি সিস্টেম কিন্তু আমাদের বাচ্চাগুলোর তুলনায় কিন্তু স্ট্রং থাকে। কেন? কারণ ওরা হচ্ছে মাটি থেকে একটা স্ট্রেংথ পায়। তো বাচ্চাগুলোকেও আমরা এভাবে নিয়ে যেতে পারি ভিলেজে, তারপর নদীর পাড়ে,
হ্যাঁ, বাচ্চাটা বুঝুক, ফিল করুক দেশকে। এখন অনেক বাচ্চারাই তো দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশ থেকে যখন ওরা চলে যাচ্ছে, ফিল তো করতে হবে দেশটাকে। আমার দেশটাকে তো আগে চিনতে সেটা হবে। যদি একখান থেকে আরেকখানে পায়ে হেঁটে না যায়, সেই হাওয়াটা যদি গায়ে না না লাগায়, সেই সুবাসটা যদি তাদের নাকে না যায়, আর এই প্রত্যেকটা তাহলে তো- ঋতুতে যে আমাদের দেশের যে চেঞ্জটা আসছে, এইটা যে কি মানে শান্তির, কি যে ভালো লাগার, এটা যদি ওরা একবার বুঝে যায়, আমার মনে হয় সবাই একটা সময় দেশে ব্যাক করবে ইনশাআল্লাহ। একদম একদম এই জিনিসটাই আমি চাই যে সব বাচ্চার মধ্যে এই রিয়েলাইজেশনটুকু আসুক শুরু যে আমার থেকেই, দেশ, হ্যাঁ। হ্যাঁ। আর এত সুন্দর দেশ আমার মনে হয় না পৃথিবীর কোথাও আর আছে। কোথাও আছে, আর কোথাও আছে। মানে এত বৈচিত্র্য। আমি এখনো যখন আমার গ্রামে যাই, আমি যেখানে জন্ম হয়েছে, ওটাকে স্বাভাবিকভাবেই হয়তো আমাদের একটু টান থাকে যেখানটাতে, যে মাটিতে আমার জন্ম। তো ওখানে একদম বাড়ির সাথেই হচ্ছে নদী, ব্রহ্মপুত্র নদী। তো ওই নদীটা আমার এখনো ফিল হয়, আমি এখনো গেলে ওখানে বর্ষা দাঁড়িয়ে এলেই তো থাকি। একদম একদম মানে থই থই করে। থই থই আগে করে। যেমন ওখানে যখন পাকিস্তান আমলে যুদ্ধ হয়, তখন ওখানে কিন্তু শিপ চলে আসতো, লঞ্চ আসতো। এখন কিন্তু শিপ বলতে স্টিমার যেগুলো থাকে ছোট ছোট, ওখানে পাকিস্তানিরা চলে আসতো ওই শিপে। একটা বড় একটা বট গাছ আছে, ওই গাছের ওখানে। তো এখনকার বাচ্চারা ওখানে ছেড়ে দিলে একটু বাইরে গেলেই দেখবেন যে গরমে ওরা অস্থির হয়ে যাচ্ছে, হাঁসফাঁস করছে। এসি নেই ওখানে ওরা। কিন্তু এই যে ন্যাচারাল যে বাতাসটা, এটা তো ওরা কোথাও পাচ্ছে না। এসির মধ্যে বন্ধ হয়ে মোস্ট অফ দ্য বাচ্চাদেরই দেখবেন যে হয়তো ওদের আর অ্যাজমার প্রবলেম আছে। কিছুদিন পরপরই ঠান্ডা, কাশি, জ্বর এগুলো লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে মুক্ত বাতাসে নিচ্ছি না। নিতে পারছি না। হ্যাঁ, যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই, কারণ আমরাও কিন্তু একটু বের হলেই, এসি থেকে বের হলে গরম সহ্য করতে পারছি না। কিন্তু এটা কিন্তু আমাদেরকে করতে হবে। এটা যদি আমরা না করি, আমাদের নেক্সট জেনারেশন মানে সহ্য করার মতো সহ্য অবস্থায় করার নিয়ে আসতে ক্ষমতাটা, হবে। এটাকে ইনক্রিজ হ্যাঁ, করতে হবে। অনেক ধন্যবাদ। আমি তাহলে একটু ফাল্গুনীকে যেটা জিজ্ঞেস করব, সেটা হলো যে আমরা তো খাবার খাই পেটের ক্ষুধা নিবারণের জন্য এবং শরীরকে তাজা করার জন্য অনেকটা। তো এই যে জীবনের স্বাদ নেওয়ার মাঝখানে আরেকটা কিন্তু জীবন আছে, যেটা হলো সেই দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সাহিত্য। তো এই ব্যাপারে মানে জীবনের স্বাদ গ্রহণে এই বিষয়টা, আমাদের এই যে কৃষ্টি, কালচার, আমাদের সাহিত্য, আমাদের নৃত্য, গীত, বাদ্য, এগুলো কিভাবে একটা মানুষকে আরেকটু বেশি করে তৃপ্তি দেয়? আপু, থ্যাংক ইউ, আপনি কোশ্চেনটা করেছেন। সেটা হচ্ছে, আপু যেহেতু টিচিং প্রফেশনে আছেন, দেখেন আমাদের যারা বাচ্চারা আছে, আমাদের বাচ্চারা একটা দিনের হোল ডেতে একটা সার্টেন টাইমে কিন্তু পুরো টাইমটাতে তারা স্কুলে থাকছে, স্কুলে চলে যায়, কোচিংয়ে চলে যাচ্ছে। মানে তারা এত টায়ার্ড হয়ে আসে। আমরা যদি তাকে বলি যে তুমি নাচটা শিখো বাবা, একটু গানটা শিখো, বা বাবা একটু ছবি আঁকো, তো বলে মা আমি তো টায়ার্ড। তো আমার মনে হয় যে বাংলাদেশের স্কুলগুলো, কোচিংগুলোতে আসলে এই যে দেশকে চেনা, দেশের প্রতি যে একটা, এই যে বাচ্চারা উনি বললেন চলে যায়, বিদেশে চলে যেতে চায়, আমাদেরকে ওদেরকে বোঝাতে হবে। আমরা যেমন আপু আমাদেরকে বললে তো আমি তো ভয়ই পাই যে দেশে বিদেশে থাকতে হবে, ওই কালচারটাকে অ্যাডপ্ট করব, কেন করব? আমার দেশের থেকে তো সুন্দর কোনো দেশ নেই। তো আমি চাই যে, আমার মনে হয় আমাদের সোসাইটি থেকে, ইভেন স্কুলগুলো থেকে আসলে উচিত এই যে নাচ, গান, একটা ধান কিভাবে চাষ হচ্ছে, ইভেন আমরা সবজি কিভাবে চাষ করছি, কোনটা কোন ফুল। আমার মেয়ে এখন পর্যন্ত জানে না, মানে আমি তাকে অনেকবার দেখিয়েওছি পদ্ম এবং শাপলা, কারণ এটা দুইটা একেবারে একই ধরনের কিন্তু একই জিনিস না। কিন্তু আমাদের আসলে ওই যে বই, আমাদের বাচ্চাদেরকে আমরা দোষ দিয়ে লাভ নেই তো আপু। তারা ঠিক বইয়ের মধ্যে ইতিহাস থাকে। আমার মনে হয় যে পৃথিবীতে সব থেকে বড় ইতিহাস তার দেশের জন্য হওয়া উচিত। আমার দেশের ইতিহাস পড়া উচিত। আমি অন্য একটা দেশের ইতিহাস পড়ার আগে নিজ দেশকে চিনতে হবে। তো আমার কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যারেন্টসদের এবং যারা আসলে আরো উপরে আছেন, যারা শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করছেন, তাদের এই ব্যাপারটাতে সজাগ হওয়া উচিত। আমি আরেকটু মানে এই বিষয়েই থাকবো, ফিরে এসে আবার ফাল্গুনী থেকে তারপরে বেল্লিতে যাব। বিরতি নেওয়ার সময় হলো, বিরতিতে যাবার সময় হলো, এবং সেই সময় স্বাদ নেওয়ার জন্য হলেও তাকে বলতে হবে যে ঠিক আছে, তুমি যখন বলেছো তখন তোমাকে খানিকটা ছাড় দেই। ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতি শেষে। আমরা জীবনের স্বাদ নিন অনুষ্ঠানে অনেকটাই জীবনের স্বাদ আদান প্রদান করছি আমরা তিনজনে মিলে। ইতিমধ্যে আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, ওপারে আপনারাও আছেন। এবারে আমাদের আড্ডা আরও জমবে।
পরমা আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপরে সোনিয়া আছে এবং তাবাসসুম, তিন কন্যা আমাদের। আমি প্রথমে কার কথা শুনবো, কে বলতে চাচ্ছেন? পরমা আপা। জি, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আগে। বাহ। শুভ সন্ধ্যা। আজকের অতিথিদের সালাম এবং শুভেচ্ছা। তো আমি যে কথাটা বলবো, আমি কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করি এবং জীবনের স্বাদ কোথায় পাই, আমি সেটুকু বলবো আজকে। বাহ। আমি আমার বন্ধু, মানে আমার মতো বয়স, কিছুটা কম হবে, সে সচ্ছলতার মধ্যে ছিল। তো হঠাৎ করে তার যে কোনো বিপদ হলো, ছেলেটা মারা গেল, আর কেউ নেই, মেয়ে দুটো আছে। শুনুন, আপনারা শুনুন। তখন সে এমন অসহায় অবস্থায় পড়ে গেল যে কারো কাছে হাত পাততে পারছে না। কিন্তু আবার সমস্যাও আছে, দারুণ সমস্যা, অর্থনৈতিকভাবে এত অসচ্ছল। তখন আমি যতটুকুই পেরেছি হাত মুঠ করে তাকে দিয়ে এসেছি, কেউ যেন না জানে। আমি তার নাম বলবো না, কারণ তার সম্মান আমার কাছে অনেক বড়। একদম। তার সম্মান রক্ষা হোক, আমি এই কাজগুলি করি বেশিরভাগ সময়। আমার বয়স হয়ে গেছে, আমি এই যে সব ছোট ছোট, এরা আমার বয়সে প্রত্যেকে ছোট ছোট, অনেক ছোট, সবাই আমরা ছোট। আমার পেটের মেয়ের মতো। তো যাই হোক, বকুলকে তো আমরা, বকুল ফুল তো আমরা এতটাই পছন্দ করি যে বলার মতো না। বকুল ফুল তো আমরা মালা গেঁথেছি যখন পড়াশোনা করতাম। তা আমার বকুল তো আমাদের প্রিয়। আর তো কি বলবো, আর সব আপুরা একটু একটু করে বলবে, আমি শুনবো। ধন্যবাদ আপা, আমার নামের মধ্যে দিয়ে আমি অনেক কিছু পেয়ে গেলাম আপনার কাছে। এবার তিন্নি একটু আনমিউট করে আমাদের সাথে কথা বলেন আজকের বিষয়। ওয়ালাইকুম সালাম। শুভ সন্ধ্যা। আমি আসলে আজকে অনেকদিন পরে আমি দেখা যায় যে আমার প্রিয় জায়গা নেক্সাসে চলে এসেছি। সেটার পিছনে একটা রিজনও আছে, ব্যস্ততার কারণে হয়তো বা অনেক দিন এই আড্ডাতে বসা হয় না। আজকে আমার ফ্রেন্ড আছে টিনা আপু, টিনা আপুর জন্যই আসলে এখানে আজকে বসা, অনেক ব্যস্ততার মাঝেও এখানে বসা এবং আপনাদের জন্যও বসা। আপুর জন্য অনেক বেশি শুভকামনা। আর সবাইকে বলবো যে জীবনের স্বাদটা আসলে যখন যে পরিস্থিতিতেই থাকে না কেন, আসলে ওই মোমেন্টে আসলে ওই জিনিসটাই উপভোগ করা, যাতে পরে পরে যখন আমার একটা ভালো সময় থাকবে আমি যাতে ওইটা উপভোগ করতে পারি। সো এটাই হচ্ছে জীবনের স্বাদ। আজকে বিষয়টাও অনেক বেশি টাচিং। সো দুই আপুই আমার পরিচিত আজকের গেস্ট, দুইজনের জন্য অনেক বেশি শুভকামনা এবং আমার নেক্সাসের যারা বন্ধুরা আছে তাদের জন্য অনেক বেশি শুভকামনা। এবং আপনাকে দেখে অনেক ভালো লাগছে আপু, অনেক বছর পর আমি আপনাকে নাটকে দেখছি, বাট আজকে এখানে দেখতেও ভালো লাগছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার সোনিয়া আক্তার। শুভ সন্ধ্যা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক একজন মানুষ জীবনের সাথে এক এক ভাবে নেয়। হ্যাঁ, ওই তিনি একটা কথা বললো না, যখন যেই পরিস্থিতি থাকুক না কেন সেই পরিস্থিতিকে মোকাবেলা করে এবং সেটাকে এনজয় করাটাই আমার কাছে মনে হয় শ্রেয়। কারণ কি, আমি দুঃখের সময় অনেক বেশি স্যাড হয়ে যাব, দেন আমার মানে কিছুদিন পর হয়তো আমার অনেক ভালো একটা সময় আসবে, সেই সময়টাকে আমি তখন ওই সময় আমি কেন ভালো ছিলাম না, আমি সেই সময়টাকে মিস করবো। হ্যাঁ, যেমন আমার একটা ফ্রেন্ড আছে নেক্সাস থেকেই পরিচিত, তো ও আমারে বলে, শোন যত যাই হয়ে যাক রূপচর্চা ছাড়বি না, ওই ঝামেলার মধ্যে রূপচর্চা করবি, তাহলে মন ভালো থাকবে। আমি মাঝে মাঝে যখন আমার মানে হয় না, মানে মনে সেট থাকে, মন খারাপ থাকে, তখন আমার ওর কথা মনে হয় যে ও আমার সবসময় বলে যে যত কিছু হয়ে যাক নিজেকে ভুলবি না, নিজেকে নিয়ে হ্যাপি থাকবি। দেখা যাবে তোর ভালো মোমেন্ট চলে আসলো, তখন তুই নিজে দেখবি যে আয়নার সামনে তুই নিজেকে নিজে প্রেজেন্ট করতে পারবি না। এইটা কিন্তু ঠিক কথা, ঠিক আছে? আমরা যখন যে পরিস্থিতি থাকি না কেন সেই পরিস্থিতিতে আমাদের ভালো থাকতে হবে, এটাই বড় কথা। একদম একদম, অনেক ধন্যবাদ। মিষ্টি আপা মিষ্টি করে হেসে দেন। বাহ, এই তো আমরা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ওই যে আমাদের অতিথি আছেন ফাল্গুনী এবং বেলি, আর তারপরে ক্যামেরার সামনে যারা আছেন, তাদের জন্য জীবনের স্বাদ নেওয়ার ব্যাপারটা আপনি কিভাবে পৌঁছে দেবেন তাদের কাছে, আর জীবন সম্পর্কিত কোনো গান মাথায় থাকলে সেটা কিন্তু গেয়ে যেতে হবে। আপু,
জীবনের স্বাদ টপিকসটা দেখে খুব ভালো লাগলো। জীবনের স্বাদ, অবশ্যই লাইফ ইজ ভেরি বিউটিফুল, যে কথাটা সব সময় বলি, কিন্তু সব সময় কি টেস্টটা বিউটিফুল? জীবনের স্বাদ না, টক ঝাল এই যে মিষ্টি, পরমা আপা বললেন কখনো রোদ, জি কখনো রোদ কখনো বৃষ্টি, কিন্তু যেই অবস্থায় থাকি আমাদের জীবনটাকে চালিয়ে যেতে হবে ডাকসাটে ভাবে। আমরা যেন নিজের আত্মসম্মানকে নষ্ট না করি আপু, যেভাবে হোক নিজের সম্মানটা রেখে অন্যের সম্মানটা অর্জনেও আমাদের তৎপর থাকতে হবে। আর আপু আর একটা কথা আমি মনে করব, আমরা কঠিন বিপদ আসুক আর সুখ আসুক আল্লাহকে স্মরণ করব এবং স্ট্রাগল টাইমটাকে আমরা শক্তভাবে মোকাবেলা করব। আর একটা কথা আপা, জীবন এগিয়ে যাচ্ছে, মডার্ন টু মডার্ন হচ্ছে, আমাদের আপডেটেড হতে হবে আমাদের একদম। সন্তানদের সাথে। একদম। আমরা যদি আধুনিক না হই, জীবনের প্রপার স্বাদ আমরা কখনো পাবো না। পাবো না, পিছিয়ে পড়া যাবে না। আপু আজকে এতটুকু থাক, গান নাইলে আরেকদিন গাবো আপু। আচ্ছা ঠিক আছে, চাপ নেই, ঠিক ধন্যবাদ। আছে। এখন নেলি আপা, জি আপু। ভালো থাকবেন। মিষ্টি আপা, দেখো আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমাদের জীবনটা অনেক ছোট, তো এত অল্প সময় আসলে আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব থাকবে, পাশাপাশি আমাদের জীবনের স্বাদটাও কিন্তু নিতে হবে। ওইসবটির সাথে নিয়েই কিন্তু আমরা জীবনে আনন্দ করতে হবে। জীবনের আনন্দে ওইটাই আমাদের জীবনের স্বাদ। তো সব দুঃখ কষ্ট ভুলে তো আমরা নিজে হাসবো এবং জীবনটাকে এনজয় করবো, এটাই হচ্ছে আমাদের জীবনের স্বাদ। কেন একদিন তো চলেই যাব, তাই না? অনেক চলেই অনেক যাবো। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। ফাল্গুনি কেমন লাগলো? হ্যাঁ, আমার আসলে সবার কথা অনেক ভালো লেগেছে, বাট সব থেকে বেশি ভালো লেগেছে মিষ্টি আপুর কথা। উনি যেটা বললেন যে জীবন আসলে কখনো একরকম ভাবে যাবে না, যাবে না। টক ঝাল মিষ্টি। ঝাল, আপনি একেবারে অনেক মিষ্টি খেতে পারবেন না, একবারেই ঝাল খেতে পারবেন না, টক খেতে পারবেন না, তিনটাই থাকতে হবে। বেদনা, কষ্ট, হাসি, আনন্দ সব মিলিয়ে জীবন, এটাই জীবনের স্বাদ। বাহ, অসাধারণ। আচ্ছা, বেলির কাছে যাই। বেলি ফুল সুবাস ছড়াচ্ছে। এই যে যাপিত জীবনের যে একটা অংশ মানুষের, বয়সকালকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকালে, এভাবে এভাবে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যান। তো এই জীবনটাকে যদি স্বাদ নিতে চাই, সুন্দর স্বাদ নিতে চাই, তখন দুজন নারী পুরুষের কি ভূমিকা আছে? আমাদের এই লাইফটাতে আমি যদি বলি নারী এবং পুরুষ, আমাদের একজন আরেকজনের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো যেহেতু আমরা একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, স্পেশালি যদি আমরা ফ্যামিলির কথাতে আসি, তখন হচ্ছে একটা ফ্যামিলি থেকেই কিন্তু একটা বাচ্চা থেকে আগামী দিনের প্রজন্ম এবং একটা সমাজ, আগামী সমাজ। একদম। তো এখন বর্তমানটাকে যদি আমরা ঠিক করি, পাস্টে যা হওয়ার হয়ে গেছে, বাট বর্তমানে আমাদের ফ্যামিলিগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক ফ্যামিলিতেই কিন্তু এখন ভাঙন। আমাদের বাবা মার সময়গুলোতে কিন্তু দেখা যেত যে বাবা এবং মা, ওনাদের দুজনের চেষ্টাতেই কিন্তু আমরা আজকে এখানে। একদম। তো এখনকার ফ্যামিলিতে যে ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে বা যেখানে বাচ্চাগুলো একা হয়ে যাচ্ছে, থিঙ্ক অ্যাবাউট দেম, ওদের ফিউচারটা কি দাঁড়াচ্ছে। আমাদের উচিত সবার একসঙ্গে ওই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো। আর বাবা এবং মা, নারী এবং পুরুষ, যখন হাজব্যান্ড এবং ওয়াইফ আমরা একটা ফ্যামিলিতে, এটা হয়তো অনেকের প্রেমের বিয়ে হতে পারে, আবার হয়তো পারিবারিকভাবে হতে পারে, আবার প্রেম পারিবারিক দুটো কম্বিনেশনও হতে পারে। কিন্তু কথা হচ্ছে, আমরা তো একজন আরেকজনকে পছন্দ করেই এসেছি। সবচেয়ে যেটা বড় কথা, যে জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটাই কিন্তু আল্লাহর হুকুম এবং এটা পূর্ব নির্ধারিত। এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো না। এখন যেহেতু এটা আমাদের লাইফের একটা চ্যাপ্টার এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ এই দুজনের সম্পর্কের সাথে অনেকগুলো সম্পর্ক জড়িয়ে আছে। আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ডের ফ্যামিলি, আমার বাচ্চার ফিউচার। তো লাইফে কিন্তু উত্থান পতন থাকবেই। জীবন ওই যে বললাম নদীর মতো, জোয়ার ভাটা থাকবেই, জোয়ারও থাকবে, ভাটাও থাকবে, দুইটা টাইমই থাকবে। অন্ধকারের পরে আলো আসবেই। ওই আলোটার জন্য ওয়েট করা এবং অন্ধকার সময়টাকে যতটা সাপোর্ট দিয়ে আলোকিত করে রাখা যায়। একদম। আবার পরিবারে এসেছি, আমি কিন্তু প্রকৃতিতে ছিলাম, তাই না? আকাশ নদী, প্রকৃতি থেকে পরিবারে এলাম, পরিবার থেকে পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে দুজনের সাথে আবার কথা বলবো। তার আগে ওই যে সময় হলো, আমার যাবার সময় হলো, দাও বিদায়। না, একেবারে যাচ্ছি না, ফিরবো খানিক পরেই। ফিরে এলাম, দাও বিদায় বলে বিদায় নিয়েছিলাম। এবার বলছি, আমাকে পিড়ি দাও, আমাকে বাতাসা দাও, শরবত দাও, আমি এসেছি। আর সাথে আছে
বেলি ফুল এবং ফাল্গুনী। আমরা কোথায় ছিলাম যেন ভুলে গিয়েছি আমি। আমরা ছিলাম হচ্ছে পরিবার নিয়ে, ও যে পরিবার, ভাঙন হ্যাঁ, কথা প্রথমে প্রকৃতির মধ্যে ছিলাম আমরা, যে প্রকৃতির থেকে একজন নারী স্বাদ এবং না একজন নিলে একটা পুরুষ। মানুষের তো জীবন অপূর্ণ। তো তাহলে প্রকৃতি থেকে মানুষ এক সময় পরিবারে এলো, যখন মানুষ আগুন জ্বালাতে শিখলো, সভ্যতা এলো। তার আগে তো বনে জঙ্গলেই ছিল। তো আমরা প্রকৃতির পরিবেশ থেকে এবার পরিবারের পরিবেশে এলাম। পরিবারের পরিবেশে কিন্তু দুজন মানুষ প্রধানত এই শান্তির ব্যবস্থা করতে পারে, যাদেরকে আমরা স্বামী স্ত্রী বা দম্পতি বলে থাকি। এদের ছাড়া কিন্তু সম্ভব নয়। তো বেলির কাছে ছিলাম, আমি একটু ফাল্গুনির কাছে আসি, যে এই দুজন মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত। ইদানিং তো খালি টেলিভিশন আমি খুব একটা দেখি না, মোবাইল যা একটু দেখি তাতে দেখছি শুধু ভাঙনের ছড়াছড়ি এবং কে কোথায় কাকে ছেড়ে গেল, কে কোথায় কাকে রেখে গেল। এটা তো আসলে জীবনের গল্প নয়, এটা একটা জীবনের ভয়ঙ্কর দিক। যদি পারতাম আমি ওই দিকের জানালাটা বন্ধ করে দিতাম। তো এ ব্যাপারে ফাল্গুনি কি বলতে চাই? হ্যাঁ আপু, এটা হচ্ছে আসলে আমরা আসলে সামাজিক জীব। সমাজ, প্রকৃতি, এটা তো মানে সব মিলাই তো আমরা আসলে দুনিয়াতে। আমাদের দেশে আসলে একটা কালচার ছিল, আমাদের মা বাবা দাদা দাদি, এখন আমাদের পরের আপনারা আমাদের সন্তানেরা, তাদের একটা কালচার। আমি ওই যে আপনাকে একটু আগে বললাম যে আমি নারীদেরকে সবসময় একটু প্রায়োরিটাইজ বেশি করি, ইম্পর্টেন্স দিই। এটাই করতে হবে, মেয়েরাই মেয়েদেরকে তুলে ধরতে হবে। জি, তো আমি যেটা দেখেছি যে মেয়েদের সংসার ভাঙন বা সম্পর্ক ভাঙন, এটা কিন্তু শুধুমাত্র পারিবার না, ভাই বোনের মধ্যেও তো ভাঙন হচ্ছে, বাবা মার সাথেও ভাঙন হচ্ছে। এটার প্রথম রিজনটা হচ্ছে আমরা মেয়ে সন্তানদেরকে ওই যে শ্রদ্ধার জায়গাটা, ওই যে গুরুত্বের জায়গাটা, ওই যে তার চিন্তাকে প্রাধান্য জায়গাটা, ওটা কখনোই দিই না। একটা মেয়ে তার বাবা মার কাছে যখন বড় হলো, আপনি দেখবেন তখন আপনার ভাই এবং আপনি দুজন আছেন, তখন আপনার মা চিন্তা করবে আপনার ভাইকে কত টাকা দিয়ে লেখাপড়া করলে ওই উপার্জনটা তার সংসারে আসবে। ভাইটা যেহেতু বাড়িতেই থাকবে, সে বাড়িতেই থাকবে। এবং মেয়ের ব্যাপারে চিন্তা করবে ওকে একটা ভালো ইউনিভার্সিটি দিতে গেলে যদি প্রাইভেট হয় অনেকগুলো টাকা খরচ হবে, আবার এই মেয়েকে আমি টাকা খরচ করে বিয়ে দিতে হবে। আবার আমাদের বাংলাদেশের আমার মনে হয় যে সব থেকে নোংরা কালচার, মেয়েদেরকে বিয়ের পর অনেক কিছু দিতে হবে, ঈদ, ড্রেস, বাচ্চাদের অনেক কিছু থাকে। বাবা মা অনেক বাবা মা একজন সাফারার হয়, বিশেষ করে আপনি যদি চিটাগংকে দেখেন। তো আমি বলবো যে আমাদের এই ভাঙন একজন হাজবেন্ডকে, একজন বাবাকে, একজন শ্বশুরকে, একজন ভাইকে, সর্বপ্রথম মেয়েদেরকে সম্মান করতে হবে। তার ঘরের মেয়ে থেকে শুরু করতে হবে। জি, তারপর আমরা সমাজের মেয়েদেরকে দেখতে পারবো। আমরা যখন একটা মেয়েকে সম্মানের জায়গাটা ঠিক করবো না আপু, তাহলে ভাঙন এবং পরকীয়া আমার মনে হয় দুইটার মধ্যে একটাও থাকবে না। আর আপনি আরেকটা কথা বলছিলেন যে বাচ্চাদের শেখানোর যে ব্যাপারটা, আপু আমাদের সন্তানরা, যেমন আমি কিন্তু আমার মাকে দেখে বড় হয়েছি, বাবা মার থেকে বড় কোনো বিশ্ববিদ্যালয় কোথাও নেই। তো আমি যদি আসলে ভাঙ্গন জায়গাটা দেখিয়ে দিই সন্তানকে, এরপর গিয়ে আমি তাকে কমপ্লেনটা করতে পারছি না, তুমি কেন এটা করছো, সে বলবে যে এটা তো আমি আপনার কাছ থেকে পিক করেছি। তো আমি বলবো যে আমাদের দেশে, আমি আসলে অন্য কোনো দেশে, আমি আমার দেশকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি চাই আমাদের দেশ সমাজ মেয়েদেরকে শ্রদ্ধা করুক, মেয়েদেরকে ভালোবাসুক। নারীরাই এই দেশের সর্বোচ্চ মর্যাদা পাক, সব নারীরা। একদম, অনেক ধন্যবাদ ফাল্গুনি। বেলি তো শুনলেই। আর এই যে মা বাবার কথা এলো, যে যারা ছেলে বাচ্চাটিকে হয়তো বেশি প্রাধান্য দিচ্ছে, বেশি ভালো খাবার দিচ্ছে, মেয়ে বাচ্চাটিকে হয়তো বা কম দিচ্ছে, তারাও কিন্তু মা বাবা, তারাও কিন্তু স্বামী স্ত্রী। তো এই যে আমি আবারও ওখানে আসছি, যে স্বামী স্ত্রীর মন মানসিকতার যদি পরিবর্তন হয়, তাহলেই কিন্তু সামনে যা কিছু আছে সব কিছুর পরিবর্তন হবে। তো এই প্রসঙ্গে বর্তমান সময়ে এই যে অনাসৃষ্টি, ছাড়াছাড়ি, এতে করে বাচ্চারা এমনও হয়েছে যে বাচ্চাকে নাকি রাস্তায় রেখে চলে গেছে মা বাবা, এবং মাও নিচ্ছে না, বাবাও নিচ্ছে না, বাচ্চা কোথায় যাবে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের যে আজকের বিষয় জীবনের 7 দিন, তাহলে তো বৃথাই যাবে। আমি শুধু জীবনের স্বাদ নিলাম, আমরা 3 জন নিলাম, ওখানে 5 জন ছিল, সামনে কয়েকজন আছে, এই মিলেই তো দেশ নয়, আরো মানুষ আছে, আরো জাতি আছে। তো তাদের ব্যাপারে বেলি ফুলের কি বলার আছে? আমার এখানে যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে ভাঙন কখনোই না হোক, তারপর আমরা জানি ভাঙন আটকানো যায় না।
না, কিছু প্রাসঙ্গিক ভাঙন আবার কিন্তু দরকার আছে, দরকার সেটাতে আছে। পরে হ্যাঁ, আসি। সেই জন্য কিন্তু যুক্ত তো আমরা থাকার চেষ্টা জন্য করব কি কি যে করতে আমরা হবে? কতটা কানেক্টেড থাকতে পারি। কানেকশনস গুলো ফ্যামিলি বন্ডিং এর ক্ষেত্রে এখন চলে গিয়েছে, মোস্ট অফ দ্য রিজন হচ্ছে ডিভাইসেস। আমরা ডিভাইসের দিকে ঝুঁকে যাওয়াতে আমরা আমাদের ফ্যামিলিকে প্রায়োরিটি কম দিচ্ছি। অনেক আপুদের কমপ্লেইন থাকে, অনেক মাদের কমপ্লেইন থাকে যে বাবা হয়তো অফিস থেকে বাসায় ফিরছে, হাজব্যান্ড বাসায় ফিরলো, বাসায় ফেরার পর ফ্রেশ ট্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করা গেলে সে হয়তো ফ্যামিলিতে কিছুটা কন্ট্রিবিউট করতে পারে, কিছুটা হেল্প করতে পারে, ওয়াইফকে কিছুটা টাইম দিতে পারে, বাচ্চাকে টাইম দিতে পারে, বাচ্চার পড়াশোনা রিলেটেড আদার্স কিছু হতে পারে। হয়তো সেই মানুষটা হয়তো তার ফোন নিয়ে বিজি হয়ে গেল বা ল্যাপটপ নিয়ে বিজি হয়ে গেল, তাহলে কোথায় কানেক্ট হয়ে যাচ্ছে? ডিভাইসে কানেক্ট হয়ে যাচ্ছে। ওই ডিভাইসের ক্ষেত্রে আমরা দেখবো যে একটা ওপেন কালচার, ওপেন দুনিয়া আমার জন্য হাতের ওয়েট মুঠোয় চলে করছে, হাতের এসেছে। মুঠোয় আমি সবকিছু পাচ্ছি। তো ওখানে গেলে একটা সায়েন্সকে আমরা চাইলে ভালো কাজেও ইউজ করতে পারি, চাইলে আমরা খারাপ কাজেও ইউজ করতে পারি। এখন এই ফোন ল্যাপটপটা দিয়ে আমি আমার কাজের জন্যও ইউজ করতে পারি, আবার আমি এটাকে অ্যাবিউজও করতে পারি। তো আমরা কিছু মানুষ অ্যাবিউজ করছি, কিছু মানুষ কাজের জন্য ইউজ করছে, হয়তো ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্যও ইউজ করছে, এটাও হচ্ছে। তো এখন আমার বাচ্চাটা কি শিখছে, আমাকে সবার আগে এই দিকটাতে প্রায়োরিটি দিতে হবে যে আমার ঘরে যে বাচ্চাটা, যে আপু কিছুক্ষণ আগে আমাকে বললেন যে বাচ্চার মাও চলে গেল, বাবাও চলে গেল, বাচ্চাটার রেসপন্সিবিলিটি কার? ওর তো কোনো দোষ নেই। ওর তো কোনো দোষ ও তো নেই, ওর প্রকৃতির লাইফের সন্তান। স্বাদ তো পরের কথা। ওর লাইফটাকে কিন্তু এখানে কি করা হচ্ছে, স্টপ করিয়ে দেওয়া হচ্ছে না অনেক, একদম। ওয়ান কাইন্ড অফ দিস ইজ, আমার মনে হয় একটা অন্যায়, অনেক বড় অন্যায়। একটা বাবা মায়ের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়, হ্যাঁ হতে পারে, হয়তো বাচ্চা হওয়ার পরেও হতে পারে। আমি একটু থামাই, দুজন মানুষ শুধু প্রেম করার জন্য নয়, শুধু বিয়ে করার জন্য নয়, এই যে সামাজিক স্বীকৃতি, বিয়েটা সামাজিক স্বীকৃতি, এখনো কিন্তু আমাদের দেশে প্রেমটা ওইভাবে সামাজিক স্বীকৃতি পায়নি। পায়নি। তো বিয়ে যখন সামাজিক স্বীকৃতি পাচ্ছে, তখন দুজন মানুষের মাধ্যমে যে মানব সন্তান পৃথিবীতে আসছে, এটা তো ঐশ্বরিক একটা দান। হ্যাঁ, অনেক তাকে বড়। তো পৃথিবীর সাথে পরিচয় করে দিতে হবে মা বাবাকেই, সমাজের কাছে তাকে সুন্দর করে তুলতে হবে, নান্দনিক করে তুলতে হবে। এ ব্যাপারে আমাকে একটু মনে করিয়ে দেবেন দুজনেই। সেটা হলো যে আমার জীবনে একটা নান্দনিক মানুষের সাথে পরিচয় হয়েছিল, তিনি শিল্পী মোস্তফা মনোয়ার। কিছুদিন আগে উনি চলে গেছেন, এই শোক এখনো বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে আছে। তো এই মানুষটিকে না দেখা হলে না জীবনের যে একটা সুন্দর মানে আছে আমার জানা হতো না। আমরা শেষে এই ওনার আলোচনা করে শেষ করব। এখন তাহলে এইটা আলোচনায় ফিরে আসছি। হ্যাঁ, আমরা ওই বাচ্চাটার কথা যদি চিন্তা করি, যে বাচ্চাটার বাবা মানে, বাবা মা ছাড়া কিন্তু ছোটবেলায় একটা বাচ্চা, তখন কিন্তু সে সেলফ ডিপেন্ডেন্ট না, তাকে সমাজ থেকে বলেন, ও যদি এখন বড়ও হয়, ওকে সমাজ কিন্তু ওর দিকে আঙুল তুলবে। আমাদের এই সোসাইটি কিন্তু ওকে কখনোই ওই আঙুল তোলাটা বন্ধ করবে না। তো আমাদের এমন কিছু ব্যবস্থা আসলে এখন আমাদের দেশে গড়ে তোলা উচিত, এবং কিছু আইনও আমার মনে হয় চেঞ্জ করা উচিত। পরকীয়ার বিরুদ্ধে আমাদের আইনগুলো খুব স্ট্রং হওয়া উচিত। একদম। এখন আরেকটা হ্যাঁ, ব্যাপার হচ্ছে, আমরা যখন- আইনের মধ্যেই থাকি। ফাল্গুনি কি ভাবছে এই ব্যাপারে? সে তো হ্যাঁ আপু, আপনার সাথে কিন্তু অফ ক্যামেরায় আমার কথা হচ্ছিল, আমরা কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে। আপু যেটা বললো, এবং আপনার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, যে কিছু কিছু ভাঙনের দরকার আছে। দরকার আছে। আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্স দেখেন, আপনি যদি একজন অসুস্থ মানুষ আপনার সঙ্গে বসবাস করছে এবং আপনার সন্তান এগুলি রেগুলার দেখছে, আপনি চিন্তা করেন, এখানেও আমি যেহেতু একজন মেয়ে সন্তানের মা, আপনিও, এবং আমি নারী, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন আমার মেয়েকে তো সাহসী আমার ঘর থেকে বানাতে হবে। একদম। যখন সে কিনা দেখবে যে আমি তার মানে আমি হই বা যে কেউ হোক, তার বাবার এই জিনিসগুলো নিচ্ছি, বা তার প্যারেন্টসের, তার পিতার এই জিনিসগুলো নিচ্ছি, তখন সে ঠিক ওই জিনিসটা অ্যাডপ্ট করবে। এবং সে যার সঙ্গে তারও বিয়ে দিব, আমি অবশ্যই দেবো, আমরা যেহেতু একটা সামাজিক ব্যবস্থার মধ্যে থাকি, তো সে ঠিক ওই কম্প্রোমাইজগুলো করবে। তার মানে আমরা আলটিমেটলি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি। আগাতে পারছি না। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের আগাতে হবে। আর আমরা একদম সময়ের শেষ প্রান্তে এসেছি। আসলে কিভাবে যে এই আড্ডার সময়গুলি চলে যায় হিসাবে রাখা যায় না। জীবনের স্বাদ নিতে হবে, জীবনের স্বাদ নিয়েছেন, দীর্ঘদিন বেঁচেছেন এমন মানুষ শিল্পী মোস্তফা মনোয়ার। আপনারা সকলেই, আমি জানি যে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে ওনাকে চেনেন না বা জানেন না। মানে ন্যূনতম যারা নিজেকে নান্দনিক মানুষ মনে করেন বা মনে করতে চান, তো এই যে যাপিত জীবন, এর স্বাদ গ্রহণ,
এই মানুষটি প্রতি কথায় স্যার কেমন আছেন, খুব ভালো খুব ভালো, তোমরা কেমন আছো, মানে হাসি দিয়ে, সবসময় হাসি দিয়ে শুরু হতো। এবং শেষ পর্যন্ত উনি বলতেন যে জীবনকে চেনো, শিশুর মতো হও, শিশুর মতো বলতে সহজ হও, সরল হও, কাদামাটির মতো হও, তাহলেই তো সব কিছু সম্ভব। তো আমাদের আজকের আড্ডা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার লালনের 2 লাইন বলতে ভীষণ ভালো ইচ্ছা করছে আর কি। হ্যাঁ, এমন মানব জনম ভবে আর কি হবে, এমন মানব জনম মন যা করার তরাই কর।